আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন আলী, পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের স্বাগতম আজকের এই ভিডিওটি ওপেন করার জন্য। আজকে মূলত আমরা ক্লাসের কোনো টপিক নিয়ে আলোচনা করব না। আজকের যে আলোচনার টপিক তা হলো যে সিলেবাসের বিষয়টা নিয়ে। তো যারা এইচএসসি 26 ব্যাচ রয়েছে, অর্থাৎ 24-25 যে শিক্ষাবর্ষ, অর্থাৎ যারা নতুন করে আবার এইচএসসিতে ভর্তি হয়েছে, যেটাকে আমরা ইন্টার ফার্স্ট ইয়ার বলে থাকি, তো এদের যে বাংলা প্রথম পত্রের যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটা কিন্তু পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন বলতে আগে যে গদ্য পদ্যগুলো ছিল ওইগুলো কিছু বা কয়েকটা বাদ দিয়ে নতুন কিছু সংযোজন করা হয়েছে। তো এই সিলেবাসটা অনেকে জানে না বা পরিচিত নয় যে কোনগুলো নতুন আসছে। তো আজকে চেষ্টা করব এই সবগুলো বিষয় যেগুলো তোমাদের শর্ট সিলেবাসে, মানে তোমাদের সিলেবাসে আছে 12টা করে 24টা, সেই গদ্য এবং পদ্য এবং কি কি তোমাদের সহপাঠের যে উপন্যাস এবং নাটক রয়েছে সেগুলো আলোচনা করার, জাস্ট একটা ধারণা দিব কোনগুলো আছে। তো তাহলে আমাদের আজকের যে আলোচনার টপিক সেটা তাহলে শুরু করি। তো এখানে এই যে সিলেবাসটা, এটা মূলত আমাদের শিক্ষা বোর্ড যে রয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, সেখান থেকে প্রকাশ করা হয়েছে এই সিলেবাসটা। তো এটা মূলত হলো 24-25 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক বা সমমান শ্রেণীর জন্য নির্ধারণ। যারা, অর্থাৎ শর্টকাট কথা হলো যারা এইচএসসি 26 ব্যাচ, অর্থাৎ যারা 26-এ পরীক্ষা দিবে এইচএসসি, তাদের জন্য মূলত এই সিলেবাসটা। কিন্তু যারা আবার 25-এ পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু এই সিলেবাসটা না, কারণ তাদের কিন্তু আবার গদ্য এবং পদ্য যেগুলো আছে সেগুলো কিন্তু আলাদা। মানে এখানে নতুন কিছু যুক্ত করা হয়েছে, আগেরগুলো কিছু বাদ দেওয়া হয়েছে। যারা 26, অর্থাৎ এইটা মূলত 26 থেকে পরবর্তী যারা আসবে তাদের জন্য, অর্থাৎ পরবর্তীতে যদি আবার নতুন চেঞ্জ হয়, আবার তাদের যে ব্যাচটা থাকবে সেই ব্যাচের জন্য সেটাই বরাদ্দ। আর একটা কথা, এইখানে তুমি যে গদ্যগুলো এবং পদ্যগুলো পড়বা, এগুলোই কিন্তু আবার এডমিশনে তোমার কাজে লাগবে। ওই জন্য তোমার এগুলো এখন থেকে কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। তো তাহলে আমাদের যে সাহিত্য পাঠ যেটা রয়েছে, সেই সাহিত্য পাঠের যে প্রথমে গদ্যগুলো, আমরা তাহলে প্রথমে গদ্যগুলো আলোচনা করি যে কি কি আমাদের গদ্য আছে। তো সাহিত্য পাঠের গদ্যগুলোর মধ্যে প্রথমে যে আমরা গদ্যটা লক্ষ্য করি সেটা হলো বাংলা নব্যলেখকদের প্রতি নিবেদন, যেটা হলো লেখক হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে রয়েছে অপরিচিতা, যেটা লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর সাহিত্যের খেলা প্রমোদ চৌধুরী, বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর হলো অর্ধাঙ্গিনী রোকেয়া সাখাওয়াত হোসেন। এরপর রয়েছে হলো যৌবনের গান, যেটা লিখেছেন হলো কাজী নজরুল ইসলাম। এখানে আগে একটা খুব ভালো একটা প্রবন্ধ ছিল, সেটা হলো আমার পথ, এই যে কাজী নজরুল ইসলামের, ওইটা বাদ দেওয়া হয়েছে, আমার পথে বদলে এবার যৌবনে গান দিচ্ছে। তো এরপরে রয়েছে 7 নম্বরে হলো জীবন বৃক্ষ, এটা হলো লিখেছেন হলো মোতায়ের হোসেন চৌধুরী। তো এইভাবে আমাদের আরও রয়েছে 7টা, এখানে হলো টোটাল কিন্তু 12টা রয়েছে, 12টা করে। তো এরপরে যেগুলো আমাদের রয়েছে তা দেখি। জীবন বৃক্ষ পর্যন্ত দেখলাম আমরা। এরপরে আমাদের একটু মাস্টার সমস্যা হচ্ছে এই জন্য। তো এরপরে আমাদের রয়েছে হলো গন্তব্য কাবুল, সেটা হলো সৈয়দ মুস্তফা আলী। তারপরে রয়েছে হলো মাসি পিসি, যেটা লিখেছেন হলো মানিক বন্দ্যোপাধ্যায়। এরপর হলো কপিল দাস মুমুর শেষ কাজ, সেটা হলো শৌকত আলী। এরপরে রয়েছে হলো রেইনকোট আখতারুজ্জামান ইলিয়াস। 12 নম্বরে সর্বশেষ যেটা রয়েছে হলো নেকলেস গিদা মোপাসা। আরেকটা বিষয় কি, তোমাদের শেষে এটা বলবো আর কি, তোমাদের এই যে শর্ট সিলেবাস নিয়ে অনেকে এটা নিয়ে একটা মতবিরোধ আছে, এইটা বিষয় নিয়ে শেষে বলতেছি। তো শেষ পর্যন্ত দেখতে থাকো, শেষে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপাতত আমরা যে আলোচনার যে টপিক ছিল আমাদের গদ্য, সেটা শেষ করলাম। এর পরবর্তীতে যেটা রয়েছে আমাদের কি কি কবিতাগুলো বা পদ্যগুলো রয়েছে, আমরা এগুলো একবার এক নজর দেখে নিই, আমাদের মানে সিলেবাসে কি কি কবিতাগুলো দিয়েছে। তো প্রথমে যেটা রয়েছে, প্রথম হলো ঋতু বর্ণন, যেটা হলো লিখেছেন আলাওয়াল। এরপর রয়েছে হলো বিভীষণের প্রতি মেঘনাদ, মাইকেল মধুসূদন দত্ত। সোনার তরী, এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তো বিদ্রোহী হলো কাজী নজরুল ইসলাম। তারপর হলো সুচেতনা হলো জীবনানন্দ দাশ। তার প্রতিদান হলো জসীমউদ্দিন। তারপর তাহারি পরিমণি হলো সুফিয়া কামাল। এরপরে রয়েছে হলো, দেখো, এরপরে রয়েছে হলো পদ্মা রয়েছে, পদ্মা হলো ফররুখ আহমেদ। তারপর ফেব্রুয়ারি 1969 হলো শামসুর রহমান। 18 বছর বয়স হলো সুকান্ত ভট্টাচার্য। আমি কিংবদন্তির কথা বলছি হলো আবু জাফর ওবায়দুল্লাহ। তারপর হলো প্রত্যাবর্তনের লজ্জা, এটা হলো আল মাহমুদ। অনেকগুলো কিন্তু নতুন নতুন সংযোজন করছে, বিগত যে পূর্বে যেগুলো ছিল অনেকগুলোই কিন্তু বাদ দিয়ে নতুন নতুন কয়েকটা দিছে। তো খুব যে একবার সবগুলো দিছে পরিবর্তন করছে এরকমটা না। গদ্য মনে হয় 6টা না 5টার মতো পরিবর্তন হয়েছে, পদ্য বা কবিতা ওই রকম 3-4টার মতো নতুন দিছে, খুব একটা বেশি দেয় নেই, আগেরগুলোই কিন্তু আছে। তো
তো তোমাদের কিন্তু নতুন বই এজন্য নিতে হবে, পুরাতন বই নিলে কিন্তু চলবে না, কারণ এই বইয়ে এগুলো সবগুলো পাবা না। কবিতাগুলো যদিও পাবা সবগুলো প্রায়, আর গদ্য যেগুলো আছে, গল্প যেগুলো আছে সবগুলো কিন্তু পাবা না পুরাতন বইয়ে, মিল পাবা না আর কি। এরপর রয়েছে হলো উপন্যাস, এবং আমাদের একটা থাকবে নাটক। এই নাটক এটা থাকেই সহপাঠের ক্ষেত্রে, এই সহপাঠটা কিন্তু গুরুত্ব সহকারে পড়তে হবে কিন্তু। আমাদের যে উপন্যাস থাকে হলো লাল সালু, এটা আগেও ছিল এখনও আছে, যেটা লেখক হলো সৈয়দ ওয়ালিউল্লাহ। আর নাটক যেটা আছে, নাটক হলো সিরাজউদ্দৌলা, সেটা হলো সিকান্দার আফু জাফর। এগুলো আগেও ছিল এখনও আছে, এটা পরিবর্তন করা হয়নি। এখন সর্বশেষে একটা কথা বলতে চাইছিলাম যে আমাদের যে শর্ট সিলেবাস, এই সিলেবাসটা কি শর্ট সিলেবাস না কী রকম, আমাদের কি শর্ট সিলেবাস দিবে, এরকম অনেকের মধ্যে কিন্তু একটা প্রশ্ন থাকে। তো দেখো, তোমাদের যারা এইচএসসি 26 ব্যাচ রয়েছ, তোমাদের কিন্তু এখনও কিন্তু এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসে নাই বোর্ড থেকে, তোমাদের শর্ট সিলেবাস দিবে কি দিবে না, এরকম কোনো কিন্তু তারা এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই। তো তোমাদের এখন ফুল সিলেবাস বলতে হবে। ফুল সিলেবাস বলতে কি, তোমাদের বইয়েতে 24টা 30টা করে যে গল্প রয়েছে সবগুলো গল্প না, সবগুলো না, ওই 30টা বা যতগুলো আছে বইয়ের মধ্যে অনেকগুলো কিন্তু গল্প এবং পদ্য আছে অনেক। তো ওইগুলোর মধ্যে এই 12টা গদ্য এবং 12টা পদ্য হলো তোমার ফুল সিলেবাস। ওই বাকি যতগুলো আছে সবগুলো না, শুধু এই 12টা এবং 12টা গদ্য এবং 12টা যে পদ্য আছে এগুলোই ফুল সিলেবাস বলা হয়। এবং এগুলোর মধ্যে থেকে যদি তারা আরও শর্ট করে দেয় তখন সেটাকে শর্ট সিলেবাস বলা হয়। তো এইটা যে শর্ট সিলেবাস তারা এখনও দেয় নাই, এই বিষয়ে কোনো সিদ্ধান্তে তারা উপনীত হয় নাই। তো এইটা এরকম বিভ্রান্তি আপাতত নিয়ে আসবে না, আপাতত তোমরা সম্পূর্ণটা পড়ার চেষ্টা করো। কারণ এটা আবার কেন বলতেছি সম্পূর্ণটা পড়ার জন্য, কারণ তোমার এডমিশনের কিন্তু শর্ট সিলেবাস ফলো করে না বেশিরভাগ সময়ই, তারা সম্পূর্ণটা থেকে প্রশ্ন করে। আর এই যে গল্প এবং পদ্যগুলো এগুলো শুধু এইচএসসি দিয়ে পার করলেই হয়ে যাবে এমনটা না, তুমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য তোমাকে আবার এই সেম জিনিসেই একই জিনিসেই আবার পড়তে হবে কিন্তু। তো তার মানে এখন যদি তুমি ভালোভাবে পড়ো তাহলে তোমার কিন্তু আবার নতুন করে গিয়ে ওইখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি ক্ষেত্রে পড়তে হচ্ছে না। তো এইটা কিন্তু পড়ার নিয়ম আছে, তোমরা যদি বলো আমি পরবর্তীতে এই যে বাংলা কিভাবে পড়তে হয়, মানে কিভাবে পড়লে এইচএসসির পাশাপাশি, এইচএসসি তো ভালো রেজাল্ট হবেই, তার পাশাপাশি এডমিশনও ভালো, মানে প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে, এরকম পড়ার যে ধরনটা, এটা বিষয়ে যদি কোনো ভিডিও চাও আমাকে কমেন্টে জানাও, আমি সেই রিলেটেড ভিডিও দেওয়ার আপলোড করব। এবং তোমরা মানে কি বিষয়ের পর ভিডিও আমি আপলোড দিব, কোন টপিকের পর, কোন সাবজেক্টের কোন বিষয়ের পর আমাকে কমেন্টে জানাবা। এই পরবর্তীতে আমি সেই টপিকের উপর ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো আজকের পর্বটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আসসালামু আলাইকুম।